অনেকে এসে আমাদের কাছে বলেন, ডাক্তার দাঁতে ব্যথা করছে, দাঁতটা তুলে ফেলতে হবে। আবার অনেকে আছেন যাদেরকে বলার পরেও দাঁত তুলতে রাজি হন না। কিন্তু দাঁত রেখে দেওয়ার এই যে ব্যাপারটা কখন হয় বা কখন ব্যথা হলে দাঁত ফেলে দিতে হয়, এই বিষয়গুলো পুরোটাই নির্ভর করে একজন রোগী বা একজন মানুষের দাঁতের কি অবস্থা আছে সেটার উপরে। অনেক সময় দেখা যায় তার দাঁত ভেঙে গেছে, গর্ত হয়ে গেছে, সেসব ক্ষেত্রে চিকিৎসকরা রেখে দেওয়ারও পরামর্শ করেন। কিন্তু কোন পর্যায়ে সেটি, দাঁতের কোন অবস্থানটি থাকলে শুধুমাত্র চিকিৎসকরা বলবেন যে আপনার এই দাঁতটি রেখে দেওয়া যায়? কেন একজন স্থায়ী এবং পার্মানেন্ট দাঁতটা যদি আপনার মুখে থাকে, সেই দাঁতটা কিন্তু অন্যান্য দাঁতের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে এবং আপনাকে অনেক বেশি সাহায্য করবে। তাই কোন কোন পর্যায়ে দাঁত রাখতে পারবেন সেই সকল বিষয় নিয়ে আজকের এই আয়োজন। পুরো অনুষ্ঠান জুড়ে আমরা জানবো। আপনাদের সাথে আছি আমি ডাক্তার শারমিন জামান, আর আপনারা দেখছেন দর্শক নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন। কেমন আছেন অনুষ্ঠান? আমাদের সাথে আজকে অতিথি হয়ে আছেন ডাক্তার নাশিদ তাবাসসুম ট্রিনা, কনসালটেন্ট, বিআরবি হাসপাতাল লিমিটেড। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আয়োজন। ধন্যবাদ আপনাকে, আপনাদের এত সুন্দর একটি প্রোগ্রামে স্বাগত জানানোর। আজকে আমরা খুব চমৎকার একটা বিষয় নিয়ে জানবো, যে বিষয়টা নিয়ে সবার মধ্যে অনেকটা দ্বিধাদ্বন্দ্ব আছে। অনেকে আবার চিন্তা করেন যে ব্যথা হচ্ছে, ফেলে দিব, এটা থেকে মুক্তি পেয়ে গেলে ভালো থাকবে, এরকম একটা ধারণা আছে। কিন্তু আসলে কোন কোন পর্যায়ে ফেলবো সেই সম্পর্কে জানবো। কিন্তু তার আগে একটু আপনার সম্পর্কে একটু জানতে চাই। আপনি যেহেতু কনসালটেন্ট হিসেবে বিআরবি হাসপাতালে তো আছেন, এছাড়া আপনার স্কুল, কলেজ এবং বেড়ে ওঠাটা কোথায় সেটা যদি শুনি আগে। ধন্যবাদ। আমি আসলে আমার বাবা গভর্নমেন্ট জবে ছিল, তো গভর্নমেন্ট জবে থাকার কারণে আমার বিভিন্ন জায়গায় ছোটবেলায় বিভিন্ন স্কুল চেঞ্জ করতে হয়েছে। গাজীপুরে ছিলাম, ময়মনসিং ছিলাম, তারপর লাস্টে এসে ঢাকায় শহীদানোর গার্লস কলেজ থেকে আমি এইচএসসি পাস করি। তারপর আমি ডেন্টাল কলেজে ভর্তি হয়ে যাই। আমার ওখান থেকে আমার গ্র্যাজুয়েশন হয় পায়োনিয়ার ডেন্টাল কলেজ। এবং দেন আমি বিভিন্ন জায়গায় পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং করেছি, তারপর মাস্টার্স করেছি এমপিএইচ, যেটা পাবলিক হেলথের উপর এপিডেমিওলজিতে। এরপর আমি বিভিন্ন আমার হাজব্যান্ড আর্মি অফিসার, সেই সুবাদে বিভিন্ন জায়গায় আমার প্র্যাকটিস করার স্কোপটা হয়েছে। ময়নামতি জেনারেল হসপিটালে ছিলাম, সিএমএইচে ছিলাম, তারপর বিইউপি আন্ডারে আমি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা কমপ্লিট করেছি কনজারভেটিভের উপরে। কনজারভেটিভ ডিপার্টমেন্ট, এটা একটা ডেন্টাল একটা ডিপার্টমেন্ট যেখানে দাঁত সংরক্ষণ করার নানা রকম চিকিৎসা দেওয়া হয়। আচ্ছা, আমরা জানবো কি কি পর্যায়ে, কিন্তু তার আগে দর্শক আপনাদের একটু আমরা জানিয়ে রাখি, এই অনুষ্ঠান কিন্তু সরাসরি সম্প্রচার হচ্ছে। আপনারা চাইলে আপনাদের দাঁতের মুখের যে কোনো সমস্যা নিয়ে প্রশ্ন করতে পারেন আমাদের বিশেষজ্ঞ অতিথিকে। আমরা আজকে আলোচনায় চলে আসি, মূল আলোচনায়, যেখানে আমরা কথা বলবো। কিন্তু আসলে একটা দাঁত একজন মানুষের মুখে যখন থাকছে, পার্মানেন্ট দাঁত, স্থায়ী দাঁত যখন উঠে যাচ্ছে, সেটা দিয়ে তো সে নানা রকম ভাবে খাওয়া দাওয়া করছে, কথা বলছে, সবকিছুর ক্ষেত্রে তো তার ব্যবহার হচ্ছে এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। এমন কোন পর্যায়ে চলে আসে যখন আসলে ফেলে দেওয়ার প্রয়োজন হয়? ধন্যবাদ, আপনার কোশ্চেনটি খুবই সুন্দর। একদম আমাদের কাজটা যেহেতু, আমার সাবজেক্টটা যেহেতু কনজারভেটিভ, আমার আমাদের টার্গেটই থাকে মেইনলি ডেন্টাল সার্জনদেরই টার্গেট থাকে যে দাঁতটাকে কতক্ষণ পর্যন্ত রাখা যাবে, সংরক্ষণ করা যাবে। কেননা এই ন্যাচারাল টুথটা কখনো তো মানে আর্টিফিশিয়াল যে টুথগুলো থাকে সেগুলো কখনোই ন্যাচারাল টুথের রিপ্লেসমেন্টের মতো কাজ করতে পারে না। আমরা করে দেই, কিন্তু সেটার যে স্ট্রেংথটা থাকে সেটা ন্যাচারালের মতো হয় না। বাট আমরা সেই সব ক্ষেত্রেই করি যখন আমাদের দেখা যায় যে খুবই মাড়ির অবস্থা খুবই দুর্বল হয়ে যায়, কোনোভাবেই মানে এত বেশি ইনফ্লামেশন হয়ে যায় যার কারণে মাড়ি থেকে পেরিওডন্টাল যে আমাদের ইনফেকশনগুলো থাকে, লিগামেন্টগুলো লুজ হয়ে যায়, তখন দাঁতটা সংরক্ষণ করা যায় না। মানে হাইলি ক্যারিয়াস, গ্রসলি ক্যারিয়াস টুথ, যেটা রুট একদম রিজর্পশন হয়ে গিয়েছে বা অ্যাক্সিডেন্টাল কোনো কারণে যদি ব্রোকেন হয়ে যায়, সে কারণেও হয়তো ফেলে দিতে হয়। তারপর দেখা যায় যে নিচে অনেক বড় কোনো লেশন হয়েছে এবং টুথের যে বাইফার্কেশন এরিয়াগুলো আছে সেটা ইনভলভমেন্ট হয়ে গিয়েছে, সেসব ক্ষেত্রেও রাখা যায় না। এবং কিছু কিছু ট্রিটমেন্ট পারপাসেও ফেলে দিতে হয়, যেমন আমাদের আঁকাবাঁকা দাঁতের যে চিকিৎসা করা হয়, অনেক বেশি ক্রাউডিং যখন থাকে তখন আমাদের কিছু ইনস্ট্রাকশন থাকে কিছু দাঁত ফেলে তারপর ট্রিটমেন্টটা শুরু করতে হয়। আরেকটা দেখা যায় যে অনেক সময় আক্কেল দাঁতের প্রবলেম বলে, যে যখন আক্কেল দাঁতটা ঠিক প্রপার জায়গা মতো আসতে না পারে, ইমপ্যাক্টেড কেসগুলোতে আমরা এটা ফেলে দিই। এবং তখন দেখা যায় নর্মালি পেশেন্ট যখন ব্যথা নিয়ে আসে, কয়েকবার আমরা রাখার ট্রাই করি, এটাকে আমাদের টার্মে পেরিকরনাইটিস বলে, তখন ওই ট্রিটমেন্টেও যখন আমাদের ফেইলিউর হয় তখন আমরা দাঁতটাকে ফেলে দেওয়ার ইনস্ট্রাকশন থাকে। আচ্ছা, আমাদের কাছে সাধারণত দেখা যায় রোগীরা যেটা হয় যে প্রচন্ড দাঁত ব্যথা না হলে সাধারণত কিন্তু কেউ আসতে চায় না, তাই না?
যখন আসে তখন নিশ্চয়ই আপনারা খুব সিভিয়ার কোনো কন্ডিশন পান যে দাঁত অনেকটা ভেঙে গেছে, অনেক বেশি ক্যাভিটি হয়েছে, মানে সহজ ভাষায় যেটা গর্ত হিসেবে আমরা চিনি, তাই না? ওই গর্ত হয়ে গেলে কিংবা প্রচন্ড ব্যথা নিয়ে আসে, সেক্ষেত্রে সব সময় কি আসলে ফেলে না দিয়ে যদি সংরক্ষণ করতে চায় তাহলে কিভাবে করা যায় বা কিভাবে আপনারা ম্যানেজ করেন? আমি আপনাকে প্রথমে বলেছি ফেলে দেওয়াটা একদম লাস্ট স্টেজে, তো তার আগ পর্যন্ত আমাদের টার্গেটটা থাকে কিভাবে দাঁতটা সংরক্ষণ করবে। এবং প্রথমেই তারা প্রিভেন্টিভ, আমাদের কিছু মেজারমেন্ট থাকে, প্রিভেন্টিভ কেয়ার আছে, সেগুলোতে যদি তারা ফেইলিউর হয় তখন দাঁতটা আস্তে আস্তে এফেক্টেড হতে থাকে এবং দাঁতে নার্ভ ধরে যায় অনেক সময়। ক্যারিজ, দাঁতের কতগুলো স্টেজ আছে আমাদের অ্যানাটমিক্যাল যদি বিশ্লেষণ করি, এনামেল, ডেন্টিন, পাল্প, এরকম কিছু স্টেজ আছে। সেক্ষেত্রে যখন দাঁতের এনামেল, ডেন্টিন ক্রস করে গিয়ে পাল্পে চলে যায়, দাঁতের যে মেইন মজ্জাটা ইনভলভ হয়, তখনই দাঁতে প্রচন্ড ব্যথা শুরু হয়। তো পেশেন্ট এসে প্রথমে বলে যে এত ব্যথা আমি সহ্য করতে পারছি না, আপনি দাঁতটা ফেলে দেন। তো আমাদের যেমন অন্যান্য অর্গান যেমন আছে, হাত পা যখন কেটে যায় তখন কি আমরা ফেলে দিই? প্রথম স্টেজে তো আমরা ফেলে দিতে চাই না। তো সেটাকে যেভাবে প্রিজার্ভ করা যায়, আমাদের দাঁতেরও প্রথম যখন পেশেন্ট এই কমপ্লেন নিয়ে আসে তখন আমাদের প্রথম টার্গেট থাকে তার পেইনটা কমানো। আচ্ছা, প্রথম ভিজিটে আমরা পেইনটা কমাই এবং কমানোর পরে তাকে আমরা সাজেশন দিই এই ট্রিটমেন্ট করে আপনার দাঁতটা সংরক্ষণ করা সম্ভব। এর মধ্যে মেইন একটা ট্রিটমেন্ট যেটা হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট, যেটা আপনার যখন প্রচন্ড পেইন হবে ধরে নিতে হবে তাতে নার্ভটা ধরে গিয়েছে, তখনই আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট, যদি আদার্স কন্ডিশন ঠিক থাকে দাঁতের, সেই ক্ষেত্রে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্টটা করার সাজেশন দিয়ে থাকি। আচ্ছা, আপনি বলছেন যে যখন মাত্র দাঁতের ভিতর যে মজ্জাটা সেটা যখন ধরবে তখনই শুধু রুট ক্যানাল করা বা ব্যথা হওয়ার একটা প্রবণতা আসে। যদি কোনো কারণে ধরেন ক্যাভিটি অত দূর না গেল বা ক্যাভিটি ওরকম হয়নি, তারপরও ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে কি কি কারণ হতে পারে ব্যথা হবার? ব্যথা হওয়ার অনেক ধরনের কারণ হতে পারে। প্রথমে বলেছিলাম মাড়িতে সমস্যা, যাদের মাড়িতে অনেক মাড়ি দুর্বল থাকে, যারা রেগুলার ডেন্টাল চেক আপ করে না, সেখান থেকে জিঞ্জিভাইটিস হয়ে এক ধরনের ইনফ্লামেশন হয়ে পেইন হতে পারে। তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের দুই দাঁতের মাঝখানে খাবার ঢুকে থাকে। আচ্ছা, এই ফুড ইনফেকশনটার কারণে আমরা নর্মালি ব্রাশ করে যাই, তো ব্রাশ করলেও দেখা যায় যে দুই দাঁতের মাঝখানে আমরা ফ্লসটা করি না। ডেন্টাল ফ্লসিং বলে একটা টার্ম আছে, যেটা করতে হয়। শুধু যদি সেটা না করে ব্রাশ করা হয়, দেখা যাবে যে ফুড ইনফেকশন হয়ে সেখানে অনেক সময় সিভিয়ার পেইন হয়, আমরা আমাদের টার্মে বলি পেরিওডন্টাল পকেট হয়, এবং এটা থেকেও প্রচন্ড ব্যথা হয়। তারপরও দেখা যায় যে ক্যাভিটি হলে, যদিও দাঁতের নার্ভ পর্যন্ত না গেলেও দেখা যায় অনেক সময় ঠান্ডা বা গরম, মিষ্টি, টক এই ধরনের খাবারের সেন্সিটিভিটির সৃষ্টি হয় এবং সেখান থেকে কন্টিনিউয়াস একটা ইরিটেশন হয়, ব্যথার মতো একটা ভাব চলে আসে। তো সেই সব ক্ষেত্রেও দেখা যায় যে সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা রুট ক্যানালে যাই না, আমরা আমাদের প্রিভেন্টিভ, তখন আসলে কারণটা কি সেটা অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। এবং দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যখন ক্যাভিটি হয়ে যায়, নার্ভ পর্যন্ত না যায়, আমরা রেস্টোরেশনে চলে যাই, পার্মানেন্ট রেস্টোরেশন। এখন অনেক ধরনের লেটেস্ট টেকনোলজি ইউজ করে আমাদের পার্মানেন্ট রেস্টোরেশন দেওয়া হয়। আপনি বলছেন যে রুট ক্যানাল কথা বলেছিলেন, যে রুট ক্যানাল ট্রিটমেন্ট একটা আছে, যে ট্রিটমেন্টটা নিলে হয়তো বা ব্যথাটা কমে আসে অনেক ক্ষেত্রে, কিন্তু রুট ক্যানাল চিকিৎসা নেওয়ার পরে অনেকে বলেন যে ব্যথাটা যাচ্ছে না, বা হচ্ছে রুট ক্যানাল চিকিৎসা নিতেই ভয় পায়, যে করার সময় তো অনেক বেশি ব্যথা পায়। আসলে করার সময় অনেক বেশি ব্যথা পায়, এই ভীতিটা কেন? এটা আসলে ওই অনেক আগের থেকে কারো যদি ব্যাড কোনো এক্সপিরিয়েন্স থাকে, যে আমি আগে রুট ক্যানাল করেছিলাম, এরকম ব্যথা দিয়েছে, বা অনেকের ফোবিয়া থাকে, একটা ইনজেকশন দেওয়া হবে এই ধরনের একটা ফোবিয়া থাকে। বাট এখন যেটা হয়েছে, এখন তো লেটেস্ট অনেক ট্রিটমেন্ট চলে আসছে। আমরা আগে দেখা যেত যে 4 দিন 5 দিন ধরে রুট ক্যানাল করছে, অনেকগুলো ভিজিট থাকে, তো এখন সেটাকে আমরা সিঙ্গেল ভিজিটে করে দিই। তো দেখা যায় যে তার ভিজিটের পরিমাণও কমে গেল এবং একদিনে তার ব্যথা চলে গেল, এবং পেইনলেস ভাবে করার আমরা চেষ্টা করি লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে, এবং খুব কম সময়ের মধ্যে। এবং দেখা যায় আমাদের আগে যেমন হ্যান্ড ফাইল, রিমার ফাইল বলে, হ্যান্ড দিয়ে অনেক আস্তে আস্তে টাইম নিয়ে কাজ করা হতো, এখন আমাদের বিভিন্ন আধুনিক মেশিন চলে আসছে, এন্ডোমোটর চলে আসছে, রাবার ড্যাম, বিভিন্ন ধরনের ফাইল আছে, প্রোটেবার, এন্ডোমোটর ফাইল, বিভিন্ন ধরনের লেটেস্ট টেকনোলজি ইউজ করে আমরা খুব কম সময় এখন রুট ক্যানাল করে দেই। তো কেউ যদি এই ধরনের ট্রিটমেন্ট নিয়ে থাকে, অবশ্যই সে ফিল করবে, ভয় পান যে আসলে করার সময় কি আমি ব্যথা পাবো কিনা, এরকম যাদের কি মনের মধ্যে ভীতি আছে, তাদের জন্য কি বলবেন? তাদের জন্য অবশ্যই একটা কাউন্সেলিং করতে হবে, তাকে আমাদের ডিটেইলস প্রসিডিউরটা বলে নিতে হবে,
এটা যেটা আমি আপনাকে বললাম, তাকে এলাবোরেটলি প্রসিডিউরটা দেখিয়ে তার ভয়টা কাটানোর চেষ্টা করতে আচ্ছা, হবে। কোন কোন ক্ষেত্রে আসলে প্রয়োজন হয় যে 3 দিন 4 দিন বা 5 দিনও লাগতে পারে যে আপনার রুট ক্যানালটা করতে, বা কোন কোন ক্ষেত্রে আপনারা একদিনে রুট ক্যানাল করে দিতে পারেন? সব ক্ষেত্রে কি করা কি সম্ভব? না, এটার কিছু ইন্ডিকেশন আছে। হুম। সিঙ্গেল ভিজিট রুট ক্যানাল মেইনলি দেখা যায় যে মেডিকেলি কম্প্রোমাইজ বা ফিজিক্যালি কম্প্রোমাইজ, যারা যেসব পেশেন্ট বারবার চেম্বারে আসতে পারবে না বা বাইরে থাকে, দেশের বাইরে, তারা খুব কম টাইমের জন্য আসছে, আজকের মধ্যে করে দিতে হবে। এবং মেইন একটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে ভাইটাল টুতে আমরা র্যান্ডমলি সিঙ্গেল ভিজিট করি, এবং যেটা নন ভাইটাল হয়ে যায় বাট ওখান থেকে একটা সাইনাস ট্র্যাক থাকে যেটা থেকে পাস ডিসচার্জ হয়, এই ক্ষেত্রে আমরা সিঙ্গেল ভিজিটটা করে থাকি। আদারওয়াইজ যদি ধরেন বড় কোনো ইনফেকশন আছে দাঁতের গোড়ায়, পেরিএপিক্যাল অ্যাবসেস আছে, লেশন আছে, তো সেই সব ক্ষেত্রে ড্রেসিং দিয়ে দিয়ে আমাদের কয়েকটা ভিজিটে করতে হয়। নর্মালি সেই সব কেসগুলোতে আমাদের মানে সিঙ্গেল ভিজিটে করা যায় না। আচ্ছা, সেটা একদিনে আমাদের করাটা সম্ভব হচ্ছে না। এই আমরা তো বলছিলাম যে আসলে যে রুট ক্যানাল চিকিৎসা নিলে তার ব্যথাটা চলে যাবে, এতে কি আমার দাঁতটা যে আগের যেরকম অবস্থায় ছিল, যেরকম তার শক্তি ছিল বা যেরকম পর্যায়ে সে খাওয়া দাওয়া করতে সাহায্য করতো, ঠিক সেরকমই কি তার ওই শক্তি বা তার স্ট্রেংথ একই কি থাকবে, নাকি রুট ক্যানাল করলে দাঁত মরে যায় এরকম একটা প্রবাদ আছে, আসলে কি তাই? কোশ্চেনটা খুবই সুন্দর। হ্যাঁ, ন্যাচারাল জিনিস তো ন্যাচারালি, যখন আপনার একটা জিনিসের ন্যাচারালিটি নষ্ট হয়ে যাচ্ছে, ভাইটালিটি নষ্ট হয়ে যাচ্ছে, 100% সেটা তো আপনি পাবেন না, এটুকু আপনার মেনে নিতেই হবে। তারপরেও আমরা ট্রাই করি যাতে 80% 90% ক্ষেত্রেই তারা কমফোর্টেবল থাকে, এবং সেক্ষেত্রে প্রপার ওয়েতে, প্রপার মেজারমেন্টে, এবং আমাদের বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক মেজারমেন্ট টুলস ইউজ করে আমরা মেজারমেন্ট নিয়ে আমরা প্রপার ওয়েতে রুট ক্যানাল করার চেষ্টা করি, এবং রুট ক্যানাল করার পরে পার্মানেন্ট রেস্টোরেশন দেওয়া হয়, এবং তারপরে আমাদের সাজেশন থাকে, অ্যাডভাইস থাকে অবশ্যই যাতে করে তারা দাঁতটা কাভারিং করে নেয়, যেটাকে আমরা ক্রাউন বলে থাকি। কারণ দেখা যাচ্ছে দাঁতটা যখন আমরা রুট ক্যানাল করি, দাঁতের নার্ভ তো বের করে ফেলছি, দাঁতের ভাইটালিটি নষ্ট হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে ব্রিটেল হওয়ার চান্স খুব বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যখন ক্রাউনিং করে দেই, সেই ক্ষেত্রে দাঁতটা অনেকদিন লাস্টিং করে। তবে অনেক রোগীদের মধ্যে একটা কমপ্লেন থাকে বা তাদের পরবর্তীতে যে সমস্যাটা হয় যে রুট ক্যানাল করেছে, ক্যাপ করেছে বা ক্রাউন করেছে, যেটা বললেন, এরপরেও দাঁতে ব্যথা হচ্ছে। আচ্ছা, এবং সেই ব্যথাটা অনেক বেশি হচ্ছে, সিভিয়ার আকার হচ্ছে, সেটা কি কারণ? এইখানে অনেকগুলো ফ্যাক্টর আপনার ডিপেন্ড করবে। তো পেশেন্ট যখন আমাদের কাছে আসে, তখন আমরা প্রপার তার হিস্ট্রিটা নেই, যে আপনার কি কারণে ব্যথা ফিল করছেন বা কখন থেকে ফিল করছেন, কোথায় করেছেন, কিভাবে করেছেন, এবং তার আগে আমরা তার হিস্ট্রি নেওয়ার পরে আমরা হচ্ছে তাকে একটা এক্সরে করার অ্যাডভাইস করি, কারণ তার দাঁতের ভেতরের কি কন্ডিশন সেটা তো আমি ক্লিনিক্যালি দেখতে পাচ্ছি না খালি চোখে, সেটা আমার অবশ্যই এক্সরে করতে হবে। আমাদের ওপিজি এক্সরে আছে, আরবিজি আছে, বিভিন্ন এখন অ্যাডভান্স এক্সরে চলে আসছে, সিবিসিটি আছে, এগুলোর মাধ্যমে আমাদের দাঁতের কন্ডিশনটা দেখতে হবে, যে প্রিভিয়াসলি সে যে রুট ক্যানালটা করেছিল তার দাঁতের তো অনেকগুলো রুট থাকে, লোয়ারের এক ধরনের রুট থাকে, আপার টুথের থাকে, অ্যান্টেরিয়র টুথের এক ধরনের রুট থাকে, সবগুলো রুট টাচ করে গিয়েছে কিনা, প্রপার ওয়েতে মেজারমেন্ট নিয়ে সম্পূর্ণ ক্যানেল প্রপারলি পরিষ্কার করে দাঁতটা ক্লিন করে ফিলিং করেছে কিনা, সিল করা হয়েছে কিনা, এগুলোর বিষয় আছে। এগুলো তারপর তার যে ক্রাউনটা করা হয়েছে সেটা প্রপার মেজারমেন্টে করেছে কিনা, ওই সাইড দিয়ে কোনো লিকেজ হচ্ছে কিনা, যেটাকে মাইক্রো লিকেজ বলে, বা ওই সাইড দিয়ে পেরিওডন্টাল যে লিগামেন্টগুলো দাঁতকে ধরে রাখে সেটা ইনফেক্টেড হয়ে দাঁতের নিচে কোনো গোড়া ইনফেকশন হয়েছে কিনা, পাস হয়েছে কিনা, অনেকগুলো বিষয় থাকে। এছাড়াও মেডিকেলি কম্প্রোমাইজ পেশেন্ট যারা থাকে, যেমন ডায়াবেটিক পেশেন্ট থাকে, কিডনি, লিভার, এই ধরনের প্রবলেম আছে যেসব পেশেন্টের, তারা অবশ্যই আমরা একটা বলি যে কাজ করার পরে তারা যেন একটা ফলো আপে থাকে, কারণ তারা এমনি ইমিউনো কম্প্রোমাইজ থাকে। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় প্রপার হওয়ার পরেও সমস্যা হতে পারে, যেহেতু তাদের কোমরবিডিটি আছে বা বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, এজন্য ইনফেকশন হওয়ার চান্স থাকে। এবং রুট ক্যানাল করার পরও যদি সে মেইনটেনেন্সটা না করে, প্রপার যে ডক্টর ভিজিটটা বা প্রপার ক্লিনিংটা, বছরে 6 মাসে একবার এসে ভিজিট করা, এই ধরনের বিষয়গুলো অবশ্যই ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে। আপনি বলছিলেন যে এক্সরে করার প্রয়োজন হয়, দাঁতের ডাক্তার কাছে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে যে এক্সরে করে, এবং রুট ক্যানাল চিকিৎসা করার সময় অনেকগুলো এক্সরে নেওয়া হয়। এতে কি শরীরে কোনো ক্ষতি হয় কিনা এই বিষয়টা জানবো, কিন্তু ছোট একটা বিরতি থেকে। দর্শক, সময় গেলে ছোট একটা বিরতি নিয়ে সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে।
বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আপনারা দেখছিলেন কেমন আছেন অনুষ্ঠান। আজ আমরা কথা বলছি দাঁত তুলবো না বাঁচাবো সে বিষয়ে, এবং আমাদের সাথে আজকে আছেন ডাক্তার নাশিদ তাবাসসুম ট্রিনা। আমরা বিরতিতে যাবার আগে কিন্তু রুট ক্যানাল নিয়ে জানছিলাম, যেটা দাঁত সংরক্ষণ করার একটা প্রধান এবং একটাই মনে হয় মাধ্যম, যে মাধ্যমে আমরা আমাদের ন্যাচারাল দাঁতটাকে রাখতে পারি। এই রুট ক্যানাল করার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেকগুলো এক্সরে করা হয়। এজন্য রোগীদের মধ্যে একটা ভীতি থাকে যে এত বেশি এক্সরে করা হচ্ছে, দাঁতের ডাক্তারের কাছে গেলে প্রথমে এক্সরে ধরিয়ে দেয়। এই এক্সরে গুলো শরীরের জন্য কতটা খারাপ? এগুলোর যে রেঞ্জটা থাকে, এক্সরে নেওয়ার যে এটা শরীরের জন্য ওই ধরনের কোনো ক্ষতিকর প্রভাব নেই। এবং যেসব ক্ষেত্রে আমরা বলে থাকি যে মেইন কনসার্ন হতে হয়, সেটা হচ্ছে প্রেগনেন্সির ক্ষেত্রে। আচ্ছা, তো প্রেগনেন্সির ক্ষেত্রে অনেক সময় আমরা যদিও এটার যেটা আমাদের এখন রেডিও ভিজিওগ্রাম যেটা বলে আরভিজি চলে আসছে, তো এটার রেডিয়েশনের ডোজ খুবই কম, যেটার কারণে এত ওই ধরনের এফেক্ট হয় না। তারপরেও আমরা প্রপার প্রোটেকশন নেওয়ার জন্য আমরা লেড অ্যাপ্রন একটা ইউজ করে থাকি। যখন আমরা মনে করি যে হ্যাঁ প্রেগনেন্ট, আগে হিস্ট্রি নেই, উনি প্রেগনেন্সি আছে কিনা, যদি থাকে তাহলে আমরা লেড অ্যাপ্রন পরিয়ে তাকে আমরা এক্সট্রাটা নিয়ে নিই। আচ্ছা, সেক্ষেত্রে খুব একটা যে শারীরিক কোনো জটিলতা তৈরি হবে সেরকম কিছু ওই ধরনের কোনো এফেক্ট হয় না। আচ্ছা, রুট ক্যানালের কথা শুনছিলাম যে এটা একটা চিকিৎসা পদ্ধতি। এটা তো দেখা যায় যাদের স্থায়ী দাঁত আছে বা যারা অ্যাডাল্ট তাদেরই তো নেওয়া হচ্ছে। আমাদের শিশুদের অনেক ক্ষেত্রে দেখা যায় দাঁতে এরকম ক্যাভিটি হয় এবং প্রচন্ড ব্যথা নিয়ে যায়। সেক্ষেত্রে আপনারা কি কি চিকিৎসা দেন তাদের? এটাও খুব ইম্পর্ট্যান্ট, কারণ শিশুদের যে আমরা ডিসিডুয়াস টুথ বলি বা মিল টুথ বলি, এই টুথগুলার যদি মানে প্রপার ট্রিটমেন্ট না করা হয়, তখন দেখা যায় যে পার্মানেন্ট যে পরবর্তীতে দাঁত পড়ে পার্মানেন্ট টুথ গুলো আসে, এগুলোর টুথ জার্মের উপর এফেক্ট হয়। এবং সেক্ষেত্রে আমাদের বড়দের যেভাবে রুট ক্যানাল করে থাকি নার্ভ ধরে গেলে, বাচ্চাদের ক্ষেত্রে সেটাকে আমরা ওই টার্মটাকে বলি পালপেক্টমি করা। এবং পালপেক্টমি, পালপোটমি, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে। এবং যেটা বড়দের ক্ষেত্রে দেখা যায় যে আমরা সেখানে জিপি বলে, জিপি দিয়ে পার্মানেন্ট সিল করে দেই। এখানে বাচ্চাদের ক্ষেত্রে আমরা জিপিটা ইউজ করি না, যেহেতু দাঁতটা আসবে, নিচের দাঁতটা আসবে, জিপি ইউজ করলে সেটা রিজর্পশন হতে বাধা প্রদান করে। তো সেক্ষেত্রে ওই প্রসিডিউরটাই মেনটেন করা হয়, জাস্ট জিপিটা অমিট করে অন্য মেডিসিন দিয়ে আমরা সিলার দিয়ে সিল করে দিই। এটা হচ্ছে বাচ্চাদের পালপেক্টমি। আর নার্ভ না ধরে গেলে, মানে অল্প এখানে কিছু মেজারমেন্ট আছে, সেই ক্ষেত্রে তার দেখা যায় যখন একটু সেন্সিটিভিটি হয় বা এক্সপোজার 1 মিলিমিটারের চেয়ে কম হয় পয়েন্ট, তখন আমরা সেটাকে পালপোটমি করে থাকি। করোনাল যে পাল্পটা থাকে সেটা রিমুভ করে পার্মানেন্ট রেস্টোরেশন দিয়ে থাকি। আচ্ছা, এই ক্ষেত্রে যে বড়রা যেটা ভয় পায় যে রুট ক্যানাল করার সময় ব্যথা পাবে, কিন্তু শিশুদের ক্ষেত্রে তো বিষয়টা আরো জটিল, তাই না? তারা তো আরো বেশি ভয়ে থাকে, অনেক সময় ডাক্তার দেখলেই দৌড় দিয়ে পালিয়ে যায়, হাঁক করতে চায় না। সেই ক্ষেত্রে যে রুট ক্যানাল ট্রিটমেন্টটা তাদের জন্য কি খুব বেশি ব্যথাদায়ক হয়, যন্ত্রণাদায়ক হয়? হ্যাঁ, এটা তো অবশ্যই কনসার্ন হতে হয়, কারণ দেখা যাচ্ছে যে বাচ্চাদের, বড়রাই ভয় পায়, সেক্ষেত্রে বাচ্চাদের করাটা খুব টাফ হয়ে যায় অনেক বেশি। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে আমাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, এবং বাচ্চাদের কাউন্সেলিং করা সো টাফ। সেক্ষেত্রে অনেক বাচ্চা দেখা যায় যে এক এক ধরনের সাইকোলজি হয়, বা এক এক বাচ্চার এক এক ধরনের সাইকোলজি, কেউ ইজিলি করতে দিচ্ছে, কেউ দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের জিনিসটা টাফই হয়ে যায়। এবং এই ক্ষেত্রেও দেখা যায় আমরা আমাদের বিআরবি হসপিটালে বিভিন্ন ধরনের উটি করে থাকি। দেখা যায় যে একটা বাচ্চার দেখা গেল 8টা 9টা 10টা দাঁত, 18টা দাঁতেও প্রবলেম হয়েছে, অনেকগুলো দাঁত প্রবলেম হয়েছে, বা যেটা হচ্ছে মেডিকেল কি বলে ডাউন সিনড্রোম বা বিভিন্ন ধরনের স্পেশাল চাইল্ড আছে যারা, সেই সব ক্ষেত্রে আমাদের দেখা যায় যে আন্ডার জিএ জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা ফুল মাউথ রিহ্যাবিলিটেশন করছি, ফুল মাউথ রেস্টোরেশন করছি, ওটি করা হচ্ছে। এবং এছাড়াও এখন তো অনেক চেম্বারও সিডেশনের মাধ্যমে বাচ্চাদের ট্রিটমেন্ট করে মাল্টিপল প্রবলেম হলে। এই ক্ষেত্রে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য কোনো সমস্যা হয় না? কারণ এই ক্ষেত্রে দেখা যায় নানা রকম ঔষধ তাদেরকে দেওয়া হয় অজ্ঞান করার জন্য। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের অবশ্যই যখন আমরা একটা বাচ্চাকে সিলেক্ট করি যে তাকে আমরা ওটিতে নিয়ে অপারেশনে যাব, অবশ্যই তার জন্য প্রি অ্যানেস্থেটিক কিছু আমাদের চেকআপ থাকে, যেটাকে আমরা পাকু বলে থাকি। অবশ্যই সেটা ভালো মতো করে আমরা তখনই একটা বাচ্চাকে পাঠানো হয়, আদারওয়াইজ ওই পেশেন্ট আমরা হাত দিই না। কারণ দেখা যাবে যে ওই রিস্কটা নিলে অনেক ধরনের পেশেন্টই আমাদেরকে ক্লেম করবে। তো যেই ফিট হয়, যারা মানে এটার জন্য সাপোর্ট করবে, যার শরীরে, তাকে আমরা এই ধরনের চিকিৎসা দিয়ে থাকি। তবে তারা যারা চিকিৎসা নিচ্ছে তারা কি কিছুদিন ভালো থাকছে, পরবর্তীতে আবার সমস্যা হচ্ছে, নাকি তারা দীর্ঘদিন ভালো থাকবে বা স্থায়ী দাঁত ওঠা পর্যন্ত তারা ভালো থাকবে? আমরা যতগুলো ফলো আপ করেছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তাদের ফিডব্যাক খুবই ভালো।
এবং স্থায়ী দাঁত থাকা পর্যন্ত তাদের ফিডব্যাক ভালো, এবং ওরা আমাদের কাছে রেগুলার চেক আপে আসে এবং ট্রিটমেন্ট করা হয়েছে, তারা দাঁত ফেলতে আসে এবং দেখা যায় যে তারা একটা টাইমে খুব ভীত ছিল, এই ট্রিটমেন্ট করার পরে তারা আরো বেশি এসে আমাদেরকে চেক আপ করে যাচ্ছে এবং দেখা যাচ্ছে তার দাঁত অ্যানেস্থেসিয়া দিয়ে ছাড়াই আমরা কিন্তু দাঁতটা ফেলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। তো তারা আসলে হ্যাবিচুয়েটেড হয়ে যায় আস্তে আস্তে। মানে প্রথম যে ভয়টা থাকে সেই সেটা আস্তে ভয়টা আস্তে অনেকটা চলে যায়। কেটে যায়, তাই না? কাউন্সেলিংটা আসলে মেইন বাচ্চাদের খুব ক্ষেত্রে। ইম্পর্টেন্ট বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে। অনেকেই তো আসলে দাঁতের চিকিৎসা নিতেই ভয় পায়, তাই না? ভয় পায়। সেই ক্ষেত্রে যদি কেউ এসে আপনাদের কাছে একদমই ধরেন চিকিৎসা নিতে চাচ্ছে না, যে না কিছুই করতে হবে না, শুধু ওষুধ দিয়ে দেন আমাকে, আমি ওষুধ খেয়ে দেখি ভালো হতে পারি কিনা, এরকমও তো অনেক রোগীরা এসে বলেন, সেক্ষেত্রে কি আপনারা শুধু ওষুধ দিয়ে ভালো করে দিতে পারবেন? এটা অ্যাকচুয়ালি পেশেন্ট সাইকোলজি অনেক কিছু ডিপেন্ড করে। আমি আপনাকে একটা ট্রিটমেন্ট দিব, আমার আমার ডায়াগনোসিস বা আমার ট্রিটমেন্ট প্ল্যানটা প্রথমে তো আমি আপনাকে ডিসক্রাইব করব যে আমি আমি এই প্রবলেম পেয়েছি, আপনার ট্রিটমেন্টটা হচ্ছে এটা। তারপরে আপনি সেটা কি অ্যাকসেপ্ট করবেন কিনা, অন্য কোনো ট্রিটমেন্টে যাবেন, সেটা ওই পেশেন্টের উপর ডিপেন্ড করবে। পেশেন্ট যদি করতে না চায় ইটস ওকে, আর যদি করতে না চায়, সে যদি মেডিসিন দিয়ে দিতে বলে, সেক্ষেত্রে যদি প্রচন্ড ব্যথা থাকে, আমরা জাস্ট ব্যথার ওষুধটা দিয়ে তাকে বলে দিতে পারি যে হ্যাঁ আপনি ফার্দার যদি চিন্তা ভাবনা করেন চলে আসবেন। বাট কমনলি যে অ্যান্টিবায়োটিক বা আদার্স ড্রাগস এগুলো আমরা আসলে সাজেস্ট করি না। নর্মালি কোনো যেসব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ইন্ডিকেটেড সেসব কেস ছাড়া আসলে আদার্স কোনো ওষুধটা না দেওয়াই বেটার। না দেয় ভালো। এবং দিলে কি খুব তার নতুন করে যে গর্তটা হয়েছে সেটা কি ভরে আসার, এটা অনেকে চিন্তা করেন যে যদি ওষুধের মাধ্যমে যদি আমার ভাঙা দাঁতটা ঠিক হয়ে যেত এমনিতেই, বা গর্ত হয়ে গেছে যেটা, সেটা যদি আবার ভরাট হয়ে যেত। একটা কথা কি যে দাঁতের কোনো স্ট্রাকচার লস মানে সেটা পার্মানেন্ট লস, এটা কোনোভাবেই সে মানে ন্যাচারালি রিপেয়ার হবে না। আচ্ছা। এখন একটা দাঁতের এনামেল লস হলো বা ডেন্টিন লস হলো, সেটা আমি ট্রিটমেন্ট না করা পর্যন্ত রিপেয়ার হবে না, মানে নিজে নিজে রিপেয়ার হবে না, মেডিসিনের মাধ্যমে এটা ইম্পসিবল। মেডিসিনের মাধ্যমে এটা সম্ভব না, এটাকে তৈরি করে দিতে হয় বা ওটা রাখতে হয়। অনেকে বলে যে দাঁতে গর্ত হয়ে গেছে, আমার এখানে ফিলিং করে দেন, আমি 3-4 দিন ধরে রুট ক্যানাল করতে পারবো না, সেক্ষেত্রে ফিলিং করে দিলে কি সে আবার সুস্থ হয়ে যাচ্ছে না? রুট ক্যানাল ট্রিটমেন্টে কখনো পার্মানেন্ট ফিলিং দিয়ে ট্রিটমেন্ট করা যায় না। সেক্ষেত্রে দেখা যায় যে উল্টা কাজটা হবে। তার ওই দাঁতের নার্ভের উপরে যখন আমি ফিলিংটা কম্প্যাক্ট একটা ফিলিং দিয়ে প্রেশার দিয়ে দিচ্ছি, উল্টা তার আরো বেশি ব্যথা শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে কোনো ডক্টর পেশেন্টের ডিজায়ার ওয়াইজ এখানে ফিলিং দিতে পারবে না। হ্যাঁ, দাঁতের নার্ভটা বের করার পরে ক্লিনিং করে, তারপরে ক্লিন করে, তারপরে আমরা পার্মানেন্ট লাস্টে গিয়ে পার্মানেন্ট রেস্টোরেশন দিয়ে থাকি। সেটা তো রুট ক্যানাল করার পরে যেটা একজন রোগী যখন রুট ক্যানাল চিকিৎসাটা নেন, এই রুট ক্যানাল চিকিৎসাটা তার কত বছর ভালো থাকতে পারবে চিকিৎসাটা নেওয়ার পরে? আমাদের তো এটাতে কোনো ওরকম ভাবে গাইডলাইন নেই যে কত বছর থাকবে, আপনি তো যে কোনো সময় মারা যেতে পারেন, আমরা যে কোনো সময় মারা যেতে পারি, সেটার কোনো ডিপেন্ড করে না। বাট আমাদের চেষ্টাটা থাকবে সর্বোচ্চভাবে প্রপার ওয়েতে রুট ক্যানালটা করা। তো সেটা যদি ভালো থাকে, সেটা যদি প্রপারলি মেনটেন করে, তার যদি শারীরিক আদার্স কোনো প্রবলেম না থাকে, লাইফ লং সেটা চলে যাবে। সেটাতে কোনো আপনাকে গ্যারান্টি বা ওয়ারেন্টি কেউ দিতে পারবে না, বলা যাবে না। বলা যাবে না। ফিলিং করা যেটা বলছিলেন যে ছোট গর্ত থাকলে, ছোট ক্যাভিটি থাকলে অনেক ক্ষেত্রে অনেক সময় ফিলিং করে দিলে সেটা ভালো থাকে। এই দাঁতগুলো কি পরে আবার নতুন করে ক্যাভিটি হতে পারে বা গর্ত হওয়ার সম্ভাবনা থাকে ফিলিং করে ফেললে? অনেক ক্ষেত্রে হয়, যদি প্রপার মেজারমেন্ট বা প্রপার যে প্রোটোকল আছে সেটা মেনটেন না করে, প্রপারলি আইসোলেশন না করে, বা যে ক্যারিজটা থাকে সেই ক্যারিজটা যদি প্রপার ওয়েতে রিমুভ না করে কিছু রিমেনিং পোর্শনও থেকে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে ফিলিং করার পরে নিচ দিয়ে সেকেন্ডারি একটা ক্যারিজ হতে পারে। তো সেক্ষেত্রে আবার দেখা যায় যদি অল্প থাকে, নার্ভ না ধরে থাকে, আবার সেটা রিপেয়ার করে নতুনভাবে ক্যাভিটি করে আমরা ফিলিং করে দিই। আদারওয়াইজ রুট ক্যানাল ট্রিটমেন্টে চলে যেতে হয় ব্যথা নিয়ে আসলে। আচ্ছা, যদি ক্যাভিটি হয়ে গেল বা হচ্ছে কারো মুখে হয়নি, সে চাচ্ছে যে আমি প্রপার ওয়েতে আমার মুখটা ভালো করে পরিষ্কার রাখতে চাই, কি করতে পারে? এটা হচ্ছে তার আগের যে হোম কেয়ার বা যেটা আমরা বলে থাকি যে প্রিভেন্টিভ মেজারমেন্ট, যেটা প্রিভেন্টিভ মেজার নিয়ে একটু জানবো, কিন্তু আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা প্রশ্নটা নিই। দর্শক নাম বলে প্রশ্ন ঠিক করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমার নাম নাদিরা। জি নাদিরা, কোথা থেকে বলছেন? এই যে সাতটা থেকে জি দর্শক, আপনার প্রশ্ন ঠিক করুন। বলছি যে ওই দাঁতের যে সমস্যা, আমার এই স্বামীর আর কি দাঁতের গোড়াগুলো ক্ষয় হয়ে গেছে আর কি, একটা দাঁত পড়েও গেছে, হুম হুম। তাই এর করণীয় কি?
আচ্ছা, ব্যথা কি আছে? ব্যথা ছিল আর কি, ওষুধ খাইয়ে আর কি ওইগুলো ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনার কি ডায়াবেটিস, প্রেশার বা অন্য কোনো সমস্যা আছে দর্শক? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, কোনো প্রশ্ন করবেন দর্শককে? দাঁত ক্ষয় হয়ে পড়ে গিয়েছে নাকি লুজ হয়ে? হ্যাঁ ওই যে দাঁত হলো ওনার ক্ষয় হয়ে গিয়েছে আর কি। ক্ষয় হয়েছে, দাঁত পড়ে পড়ার যায়নি বয়স এখনো? হয়নি। আচ্ছা ক্ষয় হয়ে একটা দাঁত ভেঙে গেছে আর কি। আচ্ছা, ভেঙে গেছে। আচ্ছা, ব্যথা তো নেই এখন? না এখন ওষুধ খেয়ে আর কি ঠিক হয়ে গেছে। তা আচ্ছা ওই রকম মাঝে মধ্যে হয়, তাই আর কি প্রশ্ন করছে আপনার। আচ্ছা, মাঝে মাঝে এরকম সমস্যা হয়। অনেক ধন্যবাদ দর্শক, সাথেই থাকুন। ধন্যবাদ দর্শক সুন্দর কোশ্চেনের জন্য। ক্ষয় দাঁতের তো অনেক ধরনের কারণে হয়, অনেকগুলো রিজন আছে। এখন কোন রিজনে হচ্ছে তার প্রপার হিস্ট্রিটা আমাদের আগে নিতে হয়, যে আপনি কিভাবে ব্রাশ করেন, আপনি রাতে ঘুমের মধ্যে দাঁত কাটেন কিনা, বা অনেক সাইট্রাস জাতীয় ফুড বেশি খাচ্ছে কিনা, এরকম বিভিন্ন, আবার দাঁতে কোনো ক্যারিজ আছে কিনা, এগুলো আমাদের বিভিন্ন ইভালুয়েশন করতে হবে এবং কি কারণে তার ক্ষয় হচ্ছে, এবং মাড়ি রোগ আছে কিনা। হ্যাঁ, তো মাড়ি রোগের কারণে দেখা যায় যে প্রথমে বলেছিলাম দাঁত লুজ হয়ে পড়ে যেতে পারে, সেটা একটা কারণ। আর ক্ষয় হলে ক্ষয়ের ট্রিটমেন্ট তো আছেই। যদি ব্যথা না থাকে, দাঁতে নার্ভ টাচ না করে, তখন আমরা এক্স রে করবো এবং তার হিস্ট্রি শুনে তারপরে আমরা, যদি কোনো পেইন না থাকে, আমরা সেখানে পার্মানেন্ট রেস্টোরেশন দিয়ে দিব। এবং দাঁত পড়ে গেলেও তো সেটার অনেক ধরনের ট্রিটমেন্ট এখন আছে, সেটা রিপ্লেসমেন্ট করা যায়, প্রতিস্থাপন করা যায়, বিভিন্ন ট্রিটমেন্ট ওনার। উনি বলছেন যে ক্ষয় হয়েছে এবং শিশির করে, ওষুধ নিলে ভালো হয়ে যায়, আবার হয়। হ্যাঁ, এখন সেক্ষেত্রে পরবর্তীতে যদি হয় সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রেও কিছু প্রিভেন্টিভ মেজারমেন্ট আছে এবং ফ্লুরাইড ট্রিটমেন্ট আছে। সেনসিটিভিটির জন্য আমরা ফ্লুরাইড থেরাপি দিয়ে থাকি। এরপরও না কমলে আমরা তখন পার্মানেন্ট রেস্টোরেশন দিয়ে দিই। এবং কিছু মাউথ ওয়াশ আছে যে সেনসিটিভিটি কমাচ্ছে, এবং কিছু টুথপেস্ট আছে। এগুলো আপনার অবশ্যই ডেন্টিস্টের কাছে এসে ভালো মতো চেক আপ করে অ্যাডভাইসটা নিয়ে যেতে হবে। হ্যাঁ, দেখিয়ে যেতে হবে, তাহলে দীর্ঘদিন কিন্তু ভালো থাকবে, বারবার রিপিটটা করবে না। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, তাই দর্শক সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটা বিরতি নিয়ে এসে। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক আপনারা দেখছেন কেমন আছেন অনুষ্ঠান। আজ আমরা কথা বলছি দাঁত বাঁচাবেন নাকি দাঁত ফেলে দিতে হবে সেই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন ডাক্তার নাশিদ তাবাসসুম ট্রিনা। আমরা বিরতিতে যাবার আগে কিন্তু দাঁত সংরক্ষণের অনেকগুলো মাধ্যম জানলাম, এবং কিভাবে কোন কোন প্রসেসে আসলে চিকিৎসাগুলো নেওয়া হয় সেগুলো সম্পর্কেও জেনেছি। তবে দাঁত যদি ভালো রাখতে চাই, কেউ যদি মনে করে যে না আমি দাঁতে আমার ক্যাভিটি হবে না বা অন্য কোনো সমস্যা হবে না, সেই ক্ষেত্রে আসলে কি কি উপায় সে মেনে চলতে পারে? এখানে প্রথমত আমাদের ইনস্ট্রাকশন থাকে 2 বেলা ব্রাশ করতে হবে। অবশ্যই নিয়ম মেনে 2 বেলা ব্রাশ করতে হবে, রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে নাস্তা খাওয়ার পরে। আচ্ছা, এবং 2 থেকে আড়াই মিনিট প্রপার ওয়েতে ব্রাশ করবে। এবং ব্রাশিং করারও অনেকগুলো ইনস্ট্রাকশন থাকে। এবং তারপর আমরা বলে থাকি যে মাউথওয়াশটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ট্রিটমেন্টের পারপাসেও কিছু ইউজ করা হয়, নর্মালি কিছু ইউজ করা হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা ইন্ডিকেশন দিয়ে দিই যে এই ক্ষেত্রে আপনার মাউথওয়াশ ইউজ করবেন। এছাড়াও ডেন্টাল ফ্লসিং খুব ইম্পর্টেন্ট। 2 দাঁতের মাঝখানে দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষের দাঁতে খাবার ঢুকে থাকে, ব্রাশিং করলেও সেটা বের হয় না। সেক্ষেত্রে ফ্লসিংটা অন্তত এক বেলা হলেও আমাদের ফ্লসিং করে ব্রাশটা করা ভালো। আচ্ছা। এছাড়াও কিন্তু আমরা অনেকে এসে বলেন যে আমি তো 3-4 বার ব্রাশ করছি, তারপর দাঁতে ক্যাভিটি হচ্ছে। ওই যে বললাম 2 দাঁতের মাঝখানে খাবার ঢুকে থাকে এবং সে যে ব্রাশ করছে প্রপার ওয়েটা সে জানে না। একটু ওয়েটা যদি বলে দেন আমাদের দর্শকদের জন্য খুব উপকার হয়। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা বলে থাকি সফট ব্রেসেলের টুথব্রাশ ইউজ করতে। অনেকের ধারণা থাকে আমি খুব হার্ড ব্রেসেলের টুথব্রাশ দিয়ে যদি খুব জোরে জোরে ঘষে ব্রাশ করে, এবং অনেকক্ষণ ধরে অনেকে ব্রাশ করে এবং হরাইজন্টাল মোশনে জোরে জোরে ব্রাশ করতে থাকে, তখন দেখা যায় যে দাঁতের উল্টা ভালোর চেয়ে খারাপ যেটা হয়, এনামেলটা লস হয়ে যায়, সেটা লস হয়ে ডেন্টিন হয়। দেখা যায় এটাকে আমরা আমাদের টার্মে অ্যাব্রেশন বলি, এবং একদম লাইন ধরে দাঁতগুলো কেটে যায়। তো সেই ক্ষেত্রে এটা একটা বিরাট লস, শুধুমাত্র তার ভুলের কারণে, ব্রাশিং টেকনিকের ফল্টি টেকনিকের কারণে এই প্রবলেমটা হয়। সেক্ষেত্রে আমরা উপর নিচ অথবা ঘুরিয়ে ঘুরিয়ে, আমাদের এখানে অনেকগুলো টেকনিক আছে, সেই টার্মগুলো বললে হয়তো দর্শক বুঝবে না। তো সেক্ষেত্রে উপর নিচ করে অথবা সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা যদি একটা জেন্টাল স্ট্রোকের মাধ্যমে ব্রাশটা করে থাকি 2 থেকে আড়াই মিনিট, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এছাড়াও 3 মাস অন্তর অন্তর আমরা টুথপেস্ট এবং ব্রাশ দুটোই চেঞ্জ করতে বলি।
কারণ দেখা যায় যে 3 মাসের মধ্যেই দেখা যায় দাঁতের যে ব্রাশের যে ব্রাশের ব্রিসেলটা যে থাকে bristle সেই টা। ব্রিসেলটা নষ্ট হয়ে যায়, বাঁকা হয়ে যায়। তো সেটা চেঞ্জ করে নিলে ভালো। এবং লং টাইম কোনো টুথপেস্ট যদি আমরা ইউজ করি সেটাও তো রেজিস্ট্যান্স ডেভেলপ করে। তো সেক্ষেত্রেও টুথপেস্ট কেউ কখনো যদি টুথপেস্টের ব্যাপারে একটু শুনি আপনার কাছ থেকে, যে টুথপেস্টের ব্যাপারটা সবাই জানে যে শুধু ফেনা করে পরিষ্কার করতে হবে, এটুকুই একটা ব্যাপার টুথপেস্টে। কিন্তু আসলে যে কোনো টুথপেস্ট যে কোনো মানুষই কি ইউজ করতে পারবে? না, এটাও আমাদের কাছে এসে তাদের জেনে নিতে হবে। কারণ দেখা যাচ্ছে যে কারোর টুথে সেনসিটিভিটি খুব বেশি থাকে। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমরা এক ধরনের টুথপেস্ট দিয়ে থাকি, নরমালি ফ্লোরাইড যুক্ত টুথপেস্টটাকেই আমরা অ্যাডভাইস করে থাকি। কারো দেখা যায় মাড়িতে প্রবলেম থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এক ধরনের টুথপেস্ট দিয়ে থাকি। এবং কারো ক্যাভিটি থাকে, সেই ক্ষেত্রে আমরা এক ধরনের অ্যান্টি ক্যাভিটির যে ধরনের টুথপেস্টগুলো আছে সেটা দিয়ে থাকি। এবং আরো দেখা যায় অনেকে হোয়াইটেনিংটা চাচ্ছে এবং তার দাঁতটা দাঁত সাদা ইয়েলোইশ করতে থাকছে, চাচ্ছে। তো সেই হোয়াইটেনিং টুথপেস্টও আছে। এবং লং টাইম কেউ যদি এই ধরনের মেডিকেটেড টুথপেস্ট ইউজ করে, এবং সেটাও ঠিক না, সেটাও আমরা 3 মাস পর পর অন্তর চেঞ্জ করে নর্মাল টুথপেস্টে চলে যেতে বলি। আচ্ছা এই ধরনের অনেক ইনস্ট্রাকশন আমাদের থাকে। আচ্ছা আচ্ছা। এই যে বড়দের জন্য যে টুথপেস্টগুলো, সেগুলো কি শিশুরা ব্যবহার করবে নাকি ওদের ক্ষেত্রে কিছুটা ভিন্ন? হ্যাঁ, অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে ভিন্ন। এবং ফ্লোরাইডের যে মেজারমেন্টটা এটাও বাচ্চাদের জন্য আলাদা থাকে। এবং সেই জন্য অবশ্যই বাজারে এখন অনেক মেডিকেটেড বাচ্চাদের জন্য আলাদা টুথপেস্ট, বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট আছে, সেগুলো ইউজ করবে। এবং এটারও একটা পরিমাপ থাকে। আচ্ছা। বাচ্চাদের যেমন আমরা বলে থাকি মটর দানার পরিমাণ টুথপেস্ট ইউজ টুথপেস্টটা করতে, নিয়ে। এবং বড়রা যে ব্রেসেলটা থাকে সেটা পুরোটা ধরেই আমরা ইউজ করতে পারি। এরকম বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আচ্ছা, তবে অনেকে মনে করেন যে ছোটদের দাঁত এটা তো আসলে এত যত্ন নেওয়ার প্রয়োজন নেই, এই জন্য অনেকে ব্রাশও করেন না, টুথপেস্ট দিয়েও প্রয়োজন মনে করেন না যে ব্রাশ করানোর প্রয়োজন আছে। আসলে শিশুদের ক্ষেত্রে কি ব্রাশ করার প্রয়োজনীয়তা কতটুকু, বা কোন বয়স থেকে ব্রাশটা শুরু করতে হবে? বড়দের আমাদের তো অ্যাডভাইস দেওয়া থাকে যখন বাচ্চার দাঁত আসে তখন থেকেই ব্রাশ করতে হবে। তখন তো আর বাচ্চা নিজে ব্রাশ করতে পারে না, তখন অবশ্যই তার গার্ডিয়ানকে সেই পদক্ষেপটা নিতে হবে। যখন বেবি টুথ আসা শুরু করে তখন আমরা বলি আঙুলের মধ্যে হচ্ছে গজ পেঁচিয়ে লবণ গরম পানিতে বা চুবিয়ে সুতি কাপড় দিয়ে আমরা ওই সারফেস গুলো ক্লিন করে দিতে। কারণ বাচ্চা তো দুধ খায়, ফিডার খায়, তো সেক্ষেত্রে বাচ্চাদের দুধের লেয়ার পড়ে থাকে। সেটা যখন সে মুখে নিয়ে ঘুমিয়ে যায়, ওই বাক্কাল ফোল্ডে ওই বা দাঁতের সারফেসে দুধটা লেগে থাকে, সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের ক্যারিজ হয়। সেটাই পরবর্তীতে দাঁতগুলোকে তাহলে affect শুরু করে। থেকে তাকে ব্রাশ করানোতে অভ্যস্ত করতে হবে। এবং সে বাচ্চা যখন কুলি করতে শিখবে, মানে থুতু ফেলতে পারে বা কুলি করতে পারে, তখনই তার হাতে একটা ছোট ব্রাশ ধরিয়ে দিতে আমরা অ্যাডভাইস করি, নিজে নিজে শিখতে পারে। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা প্রশ্নটি, দর্শক নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক কেমন আছেন? জি ইনশাআল্লাহ ভালো আছি। দুটি প্রশ্ন করব। জি জি অবশ্যই। প্রশ্ন প্রথমটা হচ্ছে, আমি পান খাই, বেশ পান খাই আমার দাঁত কালো হয়ে গেছে, সব দাঁত। আচ্ছা। এটা সাদা করার কোনো পদ্ধতি আছে কিনা সম্মানিত ডাক্তার ম্যাম জানাবেন। আর 2 নম্বরে আমার মিষ্টি খালি কিংবা ওই পানি খাওয়ার সময় দাঁত মানে শিরশির করে, পানি ধরে দাঁতে। আচ্ছা প্রবলেম আমার দাঁতে আছে, দয়া করে একটু জানাবেন। আসসালামু আলাইকুম। কোনো প্রশ্ন করবেন কি দর্শক? না, আচ্ছা ঠিক আছে, দর্শক সাথে থাকুন। ধন্যবাদ দর্শক আপনার সুন্দর কোশ্চেনের জন্য। প্রথমত আপনি বললেন পান খান এবং পান খাওয়ার কারণে সাদা করতে চাচ্ছেন। তো প্রথমে আপনাকে আমি যেটা বলি পেশেন্টকে আগে কমিট করতে হবে সে আর পান খাবে না। কারণ আমি যখন পান খাওয়ার পরে কাজটা করে দিলাম, তারপরে সে আবার 6 মাসের মধ্যে পান খেলো, তো সে একই অবস্থায় ফিরে আগের গেল। অবস্থায় চলে যায়। তো সেক্ষেত্রে পানটা অবশ্যই আমাদের দাঁতের জন্য কোনোভাবেই হেলদি না। এবং কন্টিনিউয়াস পান খাওয়ার কারণে দেখা যায় যে ওরাল ক্যান্সারের মতো বড় ধরনের ডিজিজ হতে পারে, এবং পেশেন্ট সেইটার জন্য দেখা যায় যে মারাও যেতে পারে, যেয়ে থাকে ওরাল ক্যান্সার থেকে। তো এটা আপনার অবশ্যই এই ব্যাড হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। এবং পানের সাথে তামাক, গুল, এরকম অনেক ধরনের চুন, অনেক ধরনের প্রোডাক্ট তারা খেয়ে থাকে, এটা খুবই হার্মফুল। তো আপনি যখন দাঁতটা ডিসকালার হয়ে যায়, ডিসকালারেশনের অনেকগুলা টাইপ আছে। এবং আপনি যেহেতু পান খান, সেটা থেকে যে ধরনের ডিসকালারেশন হয় এটারও ট্রিটমেন্ট আছে। আমরা প্রথমেই দাঁতের স্কেলিং পলিশিংটা করি, তারপরেও যদি দাঁতের কালারটা ফিরে না আসে, তখন এখন হোয়াইটেনিং অনেক ট্রিটমেন্ট আছে, যেমন ব্লিচিং আছে। এখন লেটেস্ট ট্রিটমেন্টের মধ্যে ব্লিচিং একটা আমরা অনেক ধরনের ব্লিচিং চলে আসে, এবং একদিনের মধ্যেই মাত্র বিভিন্ন কেমিক্যাল আমরা প্রোডাক্ট ইউজ করে আমরা একদিনের মধ্যে সেটা দাঁতটা হোয়াইটেনিং হয়ে যায়, এবং বেশি টাইমও লাগে না।
কারো 15 মিনিট 15 সেকেন্ড, এরকম বিভিন্ন ধরনের মেজারমেন্টে আমরা এই ট্রিটমেন্টটা করে থাকি। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে কি পরবর্তীতে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, পরবর্তীতে আগে এটা খুব বেশি হতো যে সেনসিটিভিটি ডেভেলপ করে, তো ও সেক্ষেত্রে যখন আমি ব্লিচ করছি দাঁতের এনামেলটা ক্ষয় হওয়ার চান্স থাকে। এখন ওই যে ব্লিচিং এজেন্টগুলো থাকে, যে প্যাকেজিং থাকে, ওটার সাথে আমাদের ডিসেনসিটাইজিং একটা প্রোডাক্ট দেওয়া থাকে, যেটা আমরা ব্লিচিং করার পরে আমরা ডিসেনসিটাইজিং প্রোডাক্ট দিলে সেটা অনেকটা কিউর হয়। অনেকটাই দর্শক কিন্তু আরেকটা প্রশ্ন করেছেন, তার ঠান্ডা পানি খেলে কিন্তু দাঁত শিরশির করে। এই প্রশ্নের উত্তরটা জানবো, কিন্তু একটা ছোট বিরতি থেকে এসে। দর্শক, সময় গেলে ছোট একটা বিরতি নিয়ে সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছি দাঁত তুলবেন না বাঁচাবেন সে বিষয়ে। দর্শক, আজ আমাদের সাথে আছেন ডাক্তার নাশিদ তাবাসসুম ত্রিনা। আমরা বিরতিতে যাওয়ার আগে কিন্তু রুট ক্যানেল এবং দাঁতের নানা রকম চিকিৎসা সম্পর্কে জেনেছি। আমাদের দর্শক শেষে একটা প্রশ্ন করেছিলেন যে ঠান্ডা পানি খেলে তার দাঁত শিরশির করে। এই সমস্যাটা অনেকেরই আছে, অনেকে হা করলেও শিরশির করে, বা ঠান্ডা আইসক্রিম খেলেও তাদের শিরশির করছে। কি কি কারণে আসলে শিরশির করতে পারে? অনেক কারণেই হতে পারে। শীতকালে দেখা যায় ওয়েদারের একটা তারতম্যের কারণে আমরা কন্টিনিউয়াস হা করছি, মুখ বন্ধ করছি, ঠান্ডা ওয়েদারটা মুখের ভেতর ঢুকছে, মুখে এক ধরনের নর্মাল টেম্পারেচার থাকে, বাইরের টেম্পারেচারটা যখন ঠান্ডা টেম্পারেচার যখন বাইরে যাচ্ছে, তখন দাঁতের ভেতরেও এক ধরনের মাইক্রোস্কোপিক চেঞ্জ হয়, এবং সেটা কারণে মাইক্রোস্কোপিক ক্র্যাক হতে পারে দাঁতের, সেখান থেকে সেনসিটিভিটি হয়, এবং দাঁতের যে ক্ষয় হয়, ক্যাভিটি হয়, সেখান থেকে তো দাঁতের এনামেলগুলো লস হচ্ছে, ক্যারিজ থেকে হচ্ছে, অনেক ভিগোরাসলি জোরে জোরে ব্রাশ করার কারণে হচ্ছে, এবং অনেকে অনেক ধরনের বেভারেজ, সাইট্রাস জাতীয় জুস, অনেকে লেবু পানি, এখন অ্যাপেল সিডার ভিনেগার খুব কমন, এগুলো খাওয়ার কারণে দাঁতের অনেক ক্ষয় হয়। অনেকের ব্রুক্সিজম থাকে, দাঁত কাটার হ্যাবিট থাকে, সুইমারদের হয়। তো বিভিন্ন কারণেই দাঁতের ক্ষয়টা হয়ে থাকে, এবং সেটার কারণে সেনসিটিভিটি হয়। কি করা যাবে সেক্ষেত্রে ওই আমাদের ফ্লুরাইড থেরাপি, কিছুক্ষণ আগে বলেছিলাম, ফ্লুরাইড থেরাপি দিয়ে ট্রিটমেন্ট করার চেষ্টা করি, সেনসিটিভিটি কমানোর চেষ্টা করি। ক্ষয়টা যদি বেশি হয় সেক্ষেত্রে পার্মানেন্ট রেস্টোরেশন, বিভিন্ন ধরনের ফিলিং আছে, সেটা দেওয়া যায়। এছাড়াও সেনসিটিভিটির জন্য টুথপেস্ট, মাউথওয়াশ, এই ধরনের প্রোডাক্টও আমরা ইউজ করে থাকি, তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আচ্ছা, সেক্ষেত্রে তো আস্তে আস্তে সেনসিটিভিটি অনেকটা কমেছে। আমাদের সাথে আরেকজন দর্শক আছে, আমরা প্রশ্নটা নিই। দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, বলছিলাম যে আমার ওই যে দাঁতে সমস্যা আছে, আমি বলছি অভয়নগর থেকে যশোর জেলা, বুঝছেন? জি জি, কি সমস্যা হচ্ছে? ওই যে আমার মাড়ি দাঁত থেকে আপনার আছে সামনের যে দুটো দাঁত আছে না, সামনে এবং নিচের পাটিতে, জি, ওই দুইটা দাঁত, চারটা দাঁত বাদে, আর বাকিটা আমার ওই ব্রাশ করতে করতে দাঁতের গুড়ার থেকে মাংস সরে গেছে। আচ্ছা, তো মাংসের জন্য আসলে আমার ওই মানে মাংস ছাড়াই গেছে আর কি, ওই যে দাঁতের গুড়ার থেকে। তো এক্ষেত্রে আমি কি করলে আমার ওই মাংসটা লেগে থাকবে আমার ওই দাঁতে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, জি। ম্যাডাম যদি একটু পরামর্শ দিতেন। কোনো প্রশ্ন করবেন? সেটার জন্য কি আপনার ব্যথা হচ্ছে, বা দাঁতে মোবিলিটি আছে কিনা, নড়ে গিয়েছে কিনা দাঁত? না, কোনো ব্যথা নাই, ব্যথা নাই, মাঝে প্রতিদিন সকালে ব্রাশ করলে আমার শিরশিরের মধ্যে হয়, বুঝছেন? শিরশির করে। দাঁত কি নড়ে কিনা? না, নড়ে না। আচ্ছা, দর্শক সাথেই থাকুন। তো সেক্ষেত্রে ওনার মাড়ি তো দুর্বল হয়ে গিয়েছে, এবং তার ভিটামিন ডি লেভেল কিরকম, বা ক্যালসিয়াম নিচ্ছে, ক্যালসিয়ামের ঘাটতি আছে কিনা সেগুলোও দেখতে হবে। এবং মাড়ির বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে, গাম ট্রিটমেন্ট আছে, স্কেলিং এর মাধ্যমেও অনেক ধরনের মাড়ির প্রবলেম সলভ হয়ে যায়। আর দাঁত যদি অনেক, উনি বললো ব্রাশিং এর কারণেও ক্ষয় হয়েছে, সেটার জন্য আলাদা ট্রিটমেন্ট আছে। এবং উনার দাঁত নড়ে যায়নি, সেই ক্ষেত্রে রুট প্ল্যানিং এর কোনো দরকার নেই। উনি যদি এসে গাম ট্রিটমেন্ট করে থাকে, এবং সেনসিটিভিটির জন্য দাঁতের যে রিপেয়ার ট্রিটমেন্টগুলো আছে, রেস্টোরেশনগুলো আছে, ওগুলো নিলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। উনি তো ঢাকায় থাকছেন না, ঢাকার বাইরে থাকছেন, এখন কি ইনস্ট্যান্ট বা ঘরে কোনো চিকিৎসা নিতে পারে নিজে থেকে? হোম কেয়ারের মধ্যে ওই আমরা বলে থাকি লবণ গরম পানি, এবং মেসোয়াকও অনেক সময় ভালো কাজ করে যদি উনি ইনস্ট্রাকশন মতো মেসোয়াকটা ইউজ করে। এবং মাউথওয়াশ যেগুলো সেনসিটিভিটির জন্য, মাড়ির জন্য ভালো, সেই মাউথওয়াশগুলো নিতে হবে। এবং সবচেয়ে ভালো হয় উনি নিজে ট্রিটমেন্ট আগে না করে, যেহেতু তার জিনিসটা সিভিয়ার আকারে ধারণ হয়েছে, হোম কেয়ারের পর্যায়টা আসলে চলে গিয়েছে, এখন অবশ্যই তার নিকটস্থ যদি কোনো ভালো ডেন্টাল সার্জন থাকে, ওনাকে দেখিয়ে তার
ট্রিটমেন্ট প্ল্যানটা নিলে সবচেয়ে ভালো হয়। সবচেয়ে বেশি উপকার। আমাদের কাছে কিছু প্রশ্ন আছে যেটা রোগীরা আমাদের কাছে সাধারণত এসে প্রশ্নগুলো করেন, একটু সংক্ষেপে এই প্রশ্নের উত্তরগুলো আমি চাইছি আপনার কাছ থেকে। সেটা হচ্ছে, দাঁত বাঁচাতে কত দেরি করলে আর সম্ভব হয় না সেটা রাখার? দাঁত বাঁচাতে কত দেরি করলে, হুম। যদি দাঁত দাঁতের প্রত্যেকটা দাঁতে যখন কোনো প্রবলেম শুরু হয় যে সিমটম দেওয়া শুরু করে, হুম। হয় ব্লিডিং হবে বা হুম হুম। সেনসিটিভিটি হবে, এই ধরনের স্টেজ যখন পার হয়ে যায় এবং সে তাকে কন্টিনিউয়াস একটা সিমটম দিচ্ছে, সে ট্রিটমেন্টের আন্ডারে যাচ্ছে না, হুম। তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে দাঁতটা ক্ষয় হয়েছে। কোন লক্ষণ দেখলে দ্রুত ডেন্টিস্টের কাছে যেতে হবে? যখনই তাকে তার কোনো ধরনের একটা উপসর্গ দেখা দেয়, হুম হুম। যেমন দাঁতে কুলি করতে যাচ্ছে ব্লিডিং হচ্ছে, ব্রাশ করতে যাচ্ছে ব্লিডিং হচ্ছে, বা কোনো একটা ফলের মধ্যে কামড় দিল, বাইট করলো, তখন ব্লিডিং হচ্ছে, হুম হুম। সেক্ষেত্রে যেতে পারবে। ঠান্ডা পানি গরম পানিতে সেনসিটিভিটি হুম হুম। হচ্ছে, এটাও এক ধরনের সিমটম। তার ব্যথা হচ্ছে, ব্যথা হলে তার কেউ বসে থাকবে না, কিন্তু একদম। নর্মাল কোনো সিমটম হলে আসলে তার ডক্টরের কাছে যাওয়া ডক্টরের উচিত। কাছে যাওয়া পর্যন্ত। দাঁত তোলার আগে রোগী কি কি প্রশ্ন করবেন রোগী? দাঁত তোলার আগে অবশ্যই তার প্রপার হিস্ট্রি নিতে হবে, যে তার কোনো শারীরিক কোনো ধরনের প্রবলেম আছে কিনা, সে কি কি ধরনের মেডিসিন নিচ্ছে, হুম। হার্টের পেশেন্ট হলে ইকোস্প্রিন জাতীয় কোনো ওষুধ নিচ্ছে কিনা, হুম ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিকের পরিমাণটা কত, ডায়াবেটিসের পরিমাণ কত, তার হার্টে, লিভারে বা কিডনিতে কোনো ধরনের ক্রিয়েটিনিনটা কীরকম আছে, এই ধরনের হিস্ট্রি নেওয়ার পরে দাঁতের অবশ্যই তার এক্সরেটা নিতে হবে। আচ্ছা। এক্সরে না নিয়ে ক্লিনিক্যালি দেখে দাঁতটা ফেলে দেওয়া যাবে না। যদি দেখি এক্সরে নেওয়ার পরে যদি বোঝা যায় যে হ্যাঁ তার এই দাঁতটা আসলে রেস্টোরেবল না, কোনোভাবে রাখা যায় না, তখন দাঁতটা ফেলে দিই। আচ্ছা, দাঁত বাঁচাতে বা সংরক্ষণ করতে রোগীর কি কি দায়িত্ব রয়েছে সংক্ষেপে? দাঁত সংরক্ষণ করতে তার প্রপার হোম কেয়ার নিতে হবে বাসায়, যে ইনস্ট্রাকশনগুলো বললাম সেগুলো নিতে হবে, প্রচুর পরিমাণ পানি খেতে হবে, হেলদি ডায়েট অবশ্যই তার লাগবে, এবং অবশ্যই বছরে অন্তত 2বার না হলেও 1বার, আমরা বলে থাকি 6 মাসে 1বার আসতে, অবশ্যই নিকটস্থ ডেন্টাল ভিজিট করলে তার ছোটখাটো সব ধরনের প্রবলেম সলভ হয়ে যাবে। দাঁত তোলার পরে ইমপ্লান্ট, ব্রিজ ও ডেঞ্চার কোনটি করার জন্য উপযুক্ত? অবশ্যই আমি যদি ইনস্ট্রাকশন দিয়ে থাকি, এখন সবচেয়ে লেটেস্ট হচ্ছে ডেন্টাল ইমপ্লান্ট। অবশ্যই ইমপ্লান্টটা সাজেশন দেওয়া হয়ে থাকে সবাইকে, কিন্তু সবাই সেটা হয়তো এফোর্ড করতে পারে না, কারণ ডেন্টাল ইমপ্লান্টটা একটু কস্টলি, এক্সপেন্সিভ হয়ে থাকে। সেই হিসেবে অল্টারনেটিভ যেগুলো আছে সেটাও করে নিতে পারে, আদারওয়াইজ দাঁতের যে নর্মাল অ্যালাইনমেন্ট স্ট্রাকচারগুলো নষ্ট হয়ে যায়। আচ্ছা, দাঁত বাঁচানো খরচ বেশি হলেও দীর্ঘমেয়াদে কি সেটি বেশি লাভজনক? বুঝি নাই, সরি। দাঁত বাঁচানোর খরচ, যে চিকিৎসাটা নিচ্ছে সেই খরচটা যদি অনেক বেশি হয়, তারপরেও কি সেটা ভালো হয় তার জন্য? অবশ্যই অবশ্যই, আপনি ইনভেস্ট করবেন একবারই, যাতে করে ভালোভাবে প্রপার ওয়েতে ইনভেস্ট করলে আপনি আউটকামটা ভালো পান। কিছু সত্য মিথ্যা আপনার কাছে জানবো, যেটা আমাদের দর্শকদের জন্য অনেক সময় মিথ হয়ে থাকে, যে তারা কুসংস্কার বিশ্বাস করে এটাকে করে থাকেন দিনের পর দিন, সেই বিষয়গুলো একটু জানি। প্রথম প্রশ্ন, দাঁতে ব্যথা মানে দাঁত তোলা হবে? একদমই ভুল। রুট ক্যানাল করলে দাঁত বেশি দিন টেকে না? একদমই ভুল। একবার রুট ক্যানাল করলে সেই দাঁতে আর কখনো ব্যথা হয় না? ভুল। দাঁত তুলে ইমপ্ল্যান্ট করাই সব সময় সবচেয়ে ভালো সমাধান? মোস্টলি। দাঁত নড়তে শুরু করলে আর বাঁচানো যায় না? না, এটা বাঁচানো যায়। আচ্ছা, দাঁত ভেঙে গেলে সেটি অবশ্যই তুলতে হবে? নট অলওয়েজ। বয়স বাড়লে দাঁত পড়ে যাওয়া স্বাভাবিক? হ্যাঁ, অনেক অংশে। আঁকেল দাঁত উঠলেই তা তুলে ফেলতে হবে? না। রুট ক্যানাল খুব ব্যথার চিকিৎসা? একদমই ভুল। আচ্ছা, আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনেক সময় দেখা যায় যে রোগীরা এসে আমাদেরকে সহজ ভাষায় কিছু কি জানতে চায়, যে আমি দাঁতটাকে রাখতে চাই, বা আমার মুখে কোনো সমস্যা হবে না, আমি সুস্থভাবে আমি থাকতে চাই। তার জন্য আপনি যদি 5টা লাইনে যদি তাকে বলতে চান যে আপনি কি কি করলে তার সবসময়ের জন্য ভালো হবে? অলরেডি এতক্ষণ আমরা এগুলো আলোচনা করে ফেলেছি, তারপরেও আমি আবারও বলতে চাই, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সো অবশ্যই আপনার প্রিভেন্টিভ মেজারমেন্টগুলি যদি বাসা থেকে আপনারা নিয়ে থাকেন, শুরু করেন, সেক্ষেত্রে ডক্টরের কাছে এত বেশি আসার কোনো দরকার হয় না। তবে অবশ্যই আপনারা বছরে একবার হলেও একটা ডেন্টাল ভিজিট
করে চেক আপ করে যাবেন, যাতে করে কোনো ছোটখাটো প্রবলেম হলেও আমরা সেটা আপনাকে সলভ করে দিতে পারি। এবং হেলদি ডায়েট অবশ্যই ইম্পর্টেন্ট, প্রচুর পানি খাবেন। যে ব্যাড হ্যাবিটগুলো আছে আমাদের, অতিরিক্ত পান সুপারি, চা, কফি, জাঙ্ক ফুড, এইগুলো আস্তে আস্তে অ্যাভয়েড করে আমরা যদি রুটিন লাইফ লিড করি, প্রপার ওয়েতে ব্রাশ করি, এবং আমি যে হোম কেয়ারগুলোর ইনস্ট্রাকশন দিলাম সেগুলো আমরা ফলো করি, এবং মুখে বিভিন্ন ধরনের এখন অ্যান্টি ক্যারিয়াস কিছু চুইং গাম পাওয়া যায়, জাইলোটিল জাতীয়, এগুলো আমরা রাখি। এতে মাস্টিকেটরি যে এক্সারসাইজগুলো যে হয় এগুলো মাসল হবে, এবং এগুলা সুগার ফ্রি থাকে, এগুলা ক্যাভিটি ক্যারিসটাকে কিউর করে। এবং আদা কুচি, লবঙ্গ, আমলকি, এসব ভেষজ আমাদের যে জিনিসগুলো আছে এগুলো আমরা যদি মেনটেন করি অবশ্যই অনেক বেশি সুস্থ থাকা যাবে। ডাক্তার নাশিদ তাবাসসুম ত্রিনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। দর্শক ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে দাঁত ফেলে দেওয়াটা আসলে সহজ সমাধান না, কেননা সেখানে আবার নতুন করে আপনাকে দাঁত বসানোরও একটা ঝক্কি ঝামেলা নিতে হবে। তাই সুস্থ দাঁত যতদিন মুখে থাকবে ততদিনই কিন্তু আপনার জন্য ভালো। এবং একটি আপনার সুস্থ দাঁতকে সুস্থ রাখার জন্য আমাদের চিকিৎসক আজকে যে যে পরামর্শগুলো দিলেন সেগুলো যদি নিয়ে থাকেন তাহলে কিন্তু সুস্থ থাকা সম্ভব। সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে। আজ